ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকারের 1 মাস পূর্ণ হলো আজ। দেশ গঠনে পাহাড় সমান প্রত্যাশা নিয়ে যাত্রা ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের। তবে দুর্নীতি, অনিয়ম ও দলীয়করণের মাধ্যমে প্রশাসন থেকে বিচার বিভাগ, অর্থনীতি থেকে শিক্ষা সব ক্ষেত্রে যে কঙ্কাল রেখে গেছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার, তার সমাধান করে দেশে সুশাসন প্রতিষ্ঠার প্রত্যাশা সাধারণ মানুষের। আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়। দেশ ত্যাগ করেন শেখ হাসিনা। 3 দিন পর 8 আগস্ট নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। প্রধান উপদেষ্টা সহ এই সরকারের সদস্য সংখ্যা 21। উপদেষ্টা মণ্ডলীতে রয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের 2 সমন্বয়ক নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ। এছাড়া প্রধান উপদেষ্টার 2 জন বিশেষ সহকারী ও 1 জন আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত রয়েছেন। মানবাধিকার, অর্থনীতি, প্রশাসন, পুলিশ ও আইনশৃঙ্খলা সহ নানা ক্ষেত্রে 1 মাসে বেশ কিছু সিদ্ধান্ত, পদক্ষেপ সহ বিভিন্ন ব্যবস্থা নিয়েছে অন্তর্বর্তী সরকার। 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত ছাত্র জনতার আন্দোলন দমন করতে যেসব ফৌজদারি মামলা হয়েছে সেগুলো প্রত্যাহারের সিদ্ধান্ত হয়েছে। ছাত্র জনতার আন্দোলনে নিহতদের ঘটনা জাতিসংঘের মাধ্যমে তদন্তের সিদ্ধান্ত হয়, আর গুমের ঘটনা তদন্তে কমিশন গঠিত হয়। গুম বিরোধী আন্তর্জাতিক সনদেও স্বাক্ষর করে বাংলাদেশ। দেশ পরিচালনার দায়িত্ব পাওয়ার পর থেকেই বিভিন্ন পরিস্থিতি সামাল দিতে হয় অন্তর্বর্তীকালীন সরকারকে। শুরু হয় দাবি আদায়ের নানা আন্দোলন, তার কিছু ছিল যৌক্তিক আর কিছু ছিল ষড়যন্ত্রের অংশ। এরই মধ্যে নজিরবিহীন বন্যা দেখা দেয় ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুরে। সরকারের দ্রুত তৎপরতা, সেনাবাহিনী ও ছাত্র জনতার সহযোগিতায় অনেকটাই সামাল দেয়া গেছে বন্যা পরিস্থিতি। অন্তর্বর্তী সরকারের কার্যকরী উদ্যোগের মধ্যে একটি 10 ব্যাংক ও 1 আর্থিক প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ পুনর্গঠন। সাবেক মন্ত্রী, সংসদ সদস্য ও আওয়ামীপন্থী ব্যবসায়ী, পুলিশ ও সেনা কর্মকর্তাদের অনেকের ব্যাংক হিসাব স্থগিত করা হয়েছে। ডলারের দাম আরও বাজারভিত্তিক করা হয়েছে। আওয়ামী সরকারের প্রভাবশালীদের বিষয়ে অনুসন্ধান শুরু করেছে দুদক। বিদ্যমান অর্থনৈতিক অবস্থার উপর শ্বেতপত্র প্রণয়ন কমিটি গঠন করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকে নতুন গভর্নরও নিয়োগ দেওয়া হয়েছে। 19 আগস্ট সব উপজেলা পরিষদের চেয়ারম্যান, জেলা পরিষদের চেয়ারম্যান, সিটি কর্পোরেশন ও পৌরসভা মেয়রদের অপসারণ ও প্রশাসক নিয়োগ করা হয়। সব সরকারি কর্মচারীকে সম্পদের হিসাব দেওয়ার সিদ্ধান্ত হয় 1 সেপ্টেম্বর। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্তর্বর্তী সরকার স্বল্প সময়ে যে সিদ্ধান্তগুলো নিচ্ছেন তা যৌক্তিক ও সময়োপযোগী। তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার স্থায়ী রূপ ও দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ব্যবস্থা প্রণয়ন করতে চায় বিএনপি। তাই নির্বাচন কমিশন সহ অন্যান্য প্রতিষ্ঠানে সংস্কারের পক্ষে তার দল। রাতে সিঙ্গাপুর থেকে চিকিৎসা শেষে দেশে ফিরে শাহজালাল বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন মহাসচিব। তিনি আরও বলেন, নির্বাচন কমিশন সহ অন্যান্য প্রতিষ্ঠানে সংস্কারের পক্ষে বিএনপি। আমাদের অর্থনীতিকে সচল রাখার জন্য আমাদের গার্মেন্টস যে আপনার সেক্টর আছে এটাকে সচল রাখতে হবে এবং সেখানে সবাইকে কোঅপারেট করতে হবে। অন্যান্য ক্ষেত্রেও, আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রেও সকল রাজনৈতিক দল, সমস্ত সংগঠন, সমস্ত ব্যক্তি, দেশপ্রেমিক মানুষ সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। দুর্ভাগ্যজনকভাবে এই দেশে আপনার মিডিয়া খুব ভালো রোল প্লে করে, কিন্তু মাঝে মাঝে আপনার সোশ্যাল মিডিয়া এবং অন্যান্য মিডিয়াতে কতগুলো অপপ্রচার চালানো হয় একটা উদ্দেশ্যমূলকভাবে। আমি মনে করি এটা আপনার কেটে উঠবে। এই সময়টা সবসময় বিপ্লবের পরে একটা সমস্যা থাকে, সেটা কাটিয়ে উঠতে সক্ষম হবে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, মায়ের ভাষার সাক্ষরতা অর্জনের পাশাপাশি অন্য 1 বা একাধিক ভাষা শেখার সুযোগ সৃষ্টি করে শিশু, কিশোর ও যুব দলের যোগাযোগ দক্ষতা বৃদ্ধি করতে হবে। সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য অর্জন ও সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে জনগণ সহ সরকারি ও বেসরকারি সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। আজ আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে দেয়া এক বাণীতে তিনি কথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, দেশ গড়ার প্রধান হাতিয়ারও হচ্ছে শিক্ষা। নিরক্ষরমুক্ত বাংলাদেশ করতে আনুষ্ঠানিক ও উপানুষ্ঠানিক উভয় ধারার শিক্ষা কার্যক্রমের প্রয়োজনীয়তা অপরিহার্য। সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য অর্জন ও সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সরকারি ও বেসরকারি সংস্থাসমূহ গৃহীত কর্মসূচি বাস্তবায়নের পাশাপাশি কার্যকর পদক্ষেপ গ্রহণে সদা সচেষ্ট থাকতে হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
ব্যাংক হিসাব থেকে নগদ টাকা উত্তোলনে আজ থেকে কোনো সীমা থাকছে না। শনিবার বাংলাদেশ ব্যাংক থেকে সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি দিয়েছে, যেখানে জানানো হয় আজ থেকে ব্যাংক হিসেবের টাকা উত্তোলনে কোনো বাধ্যবাধকতা থাকবে না। যে কেউ যে কোনো অ্যামাউন্টের টাকা নিজ নিজ হিসাব থেকে তুলতে পারবেন। গত 1 সেপ্টেম্বর সর্বশেষ টাকা উত্তোলনের বিষয়ে নির্দেশনায় 5 লাখ পর্যন্ত সীমা নির্ধারণ করে দিয়েছিল বাংলাদেশ ব্যাংক। তবে সে সময় নগদ টাকা উত্তোলনের সীমা থাকলেও গ্রাহকরা যে কোনো পরিমাণ টাকা স্থানান্তর ও ডিজিটাল লেনদেন করতে পারতেন। শ্রমিককে মারধরের প্রতিবাদে চট্টগ্রাম কক্সবাজার রুটে বাস চলাচল বন্ধ রেখেছে পরিবহন মালিকরা। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। সকাল থেকে শাহ আমানত সেতু এলাকায় অবস্থান নেন বাস শ্রমিকরা। অবস্থানের পাশাপাশি বিক্ষোভও করেছেন তারা। এতে বন্ধ হয়ে যায় দক্ষিণ চট্টগ্রাম সহ কক্সবাজারমুখী সব ধরনের বাস চলাচল। এদিকে সপ্তাহের প্রথম কর্মদিবসে গাড়ি না পেয়ে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। কেউ পায়ে হেঁটে, কেউ বা 3 চাকার বাহনে চড়ে ছুটছেন গন্তব্যে, গুনছেন বাড়তি ভাড়া। দর্শক, এই মুহূর্তে কক্সবাজার থেকে এই বিষয়ে আরো জানাচ্ছেন প্রতিনিধি সাইফুল ইসলাম। ধন্যবাদ আপনাকে। আপনি জানেন চট্টগ্রাম কক্সবাজার যে আরকান সড়কটি রয়েছে, সেই সড়কে কিন্তু বাস চলাচল বন্ধ রয়েছে। তো বন্ধ থাকার মূল কারণ হচ্ছে সেই সড়কের যে সংগঠনগুলি রয়েছে সেই সংগঠনে যারা নেতা কর্মীরা রয়েছে তারা ঐক্যবদ্ধ হয়ে তাদের যে বিভিন্ন দাবি নিয়ে কিন্তু সড়ক অবরোধ করতে আমরা দেখতে পাচ্ছি। তো তারা যে কক্সবাজারমুখী এবং চট্টগ্রামমুখী যে আরকান সড়কটিতে বাস চলাচল বন্ধ রেখেছেন বলতে গেলে তারা একটি পরিবহন ধর্মঘট বললেই চলে। যার কারণ হচ্ছে তারা সড়কের যে অনিয়ম এবং যে চাঁদাবাজি সহ বিভিন্ন দুর্নীতি বন্ধের দাবিতে কিন্তু সড়কে তারা তাদের অবস্থান কর্মসূচি পালন করতে আমরা দেখতে পাচ্ছি। অন্যদিকে তারা অভিযোগ করেছেন তাদের একজন শ্রমিককে মারধর করা হয়েছে এবং তারা অপহরণ করেছে বলে অভিযোগ করছেন। তো আপনি দেখতে পাচ্ছেন আমি রয়েছি কক্সবাজারের যে বাস টার্মিনাল এলাকায়। এখানে যে সকাল থেকে যে গাড়িগুলি ছিল সেই গাড়িগুলি কিন্তু যে বাসগুলি এখনো পর্যন্ত চট্টগ্রামের ছেড়ে যায়নি। তো বাস কাউন্টারে টিকিট বিক্রি করেছে এবং যাত্রীরা যে অপেক্ষা রয়েছে। সকাল থেকে কিন্তু কোনো যাত্রী যে ঢাকামুখী চট্টগ্রামমুখী যে বাসগুলি ছিল সেই বাসগুলি কিন্তু সারিবদ্ধ হয়ে বাস টার্মিনালের ভিতরেই কিন্তু অপেক্ষা করতে আমরা দেখতে পাচ্ছি। কক্সবাজারের যে যাত্রীগুলি রয়েছে চট্টগ্রামে যাবে, ঢাকা যাবে, কুমিল্লা যাবে, বিভিন্ন স্থানে যাবে, সেই যাত্রীগুলি কিন্তু বর্ষে এই সমস্যাটুকু দ্রুত সমাধান করে যাতে তারা তাদের নিজের কর্মস্থল কিংবা নিজ গন্তব্যস্থলে পৌঁছতে পারে সে ব্যবস্থা করার জন্য তারা প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন। আমরা এখানকার যারা টিকিট বিক্রি করেছে কাউন্টারগুলিতে কথা বলেছি এবং এখানকার যে মালিক শ্রমিক সংগঠনের নেতা কর্মীদের সাথে কথা বলেছি। তারা বলছেন যে দ্রুত তারা সমাধানের চেষ্টা করছেন। আপনি জানেন বিভিন্ন স্থানে স্থানে সেই কর্মসূচি পালন করছে এবং অবরোধ তারা সৃষ্টি করছে। সেখানে কিন্তু পুলিশ, র্যাব, বিজিবি এমনকি সেনাবাহিনী সহ দ্রুত টিম কাজ করছে আমরা দেখতে পাচ্ছি। এই ছিল আমার কাছে অবশ্যই পরবর্তী আপডেট আপনাকে জানিয়ে দেওয়া হবে। ধন্যবাদ। সাম্প্রতিক সময়ে সাভার আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভের মুখে অস্থিরতা বিরাজ করেছিল। স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে অভিযান শুরু করে যৌথ বাহিনী। পরে শ্রমিক বিক্ষোভের ইন্ধনদাতা বহিরাগতদের গ্রেফতার করার পর অনেকটা স্বাভাবিক পরিস্থিতি ফিরে এসেছে। আজ আশুলিয়ার সব পোশাক কারখানা খুলে দেওয়া হবে বলে জানিয়েছে বিজিএমই। প্রতিনিধি মোহাম্মদ আনোয়ার হোসেনের তথ্য ও ভিডিও চিত্রে জুবাইর রহমানের রিপোর্ট। গেল কয়েকদিন ধরে সাভার আশুলিয়ার গার্মেন্টস শ্রমিকদের নানা দাবিতে চলে কর্মবিরতি, রাস্তা অবরোধ ও শিল্প কারখানায় ভাঙচুর করে দাবি আদায়ের কর্মসূচির মাধ্যমে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে। শ্রমিকদের এই বিক্ষোভের মুখে অস্থিরতা বিরাজ করে সাভার আশুলিয়া এলাকা জুড়ে। দুর্ভোগ পোহাতে হয় মহাসড়ক ব্যবহারকারীদের। এমন পরিস্থিতির জেরে শুরু হয় যৌথ বাহিনীর অভিযান। দিনরাতে চলে এই অভিযান। এই অভিযানে শ্রমিক বিক্ষোভের ইন্ধনদাতা অনেককে আটক করা হয়। এতে অনেকটা স্বাভাবিক পরিস্থিতি ফিরে এসেছে শিল্প কারখানায়। 6 মাস হইলে পরে
কিডস বোনাসটা দিতে হইব, বেসিক হাজিরা বোনাসটা বাড়াই দিতে হইব। আন্দোলনের সাথে জড়িত তাদেরকে আরো ফ্যাক্টরি দিয়ে বের করে দেওয়া যাবে না। আমাদের হাজিরা বোনাস কম, আমাদের টিফিন বিল দিচ্ছে কম, আবার ঈদ বোনাস অর্ধেকটা দিতেছে না, আমাদের এই নিয়ে দাবি, তাছাড়া অন্য কোনো দাবি না। যদি আমরা সঠিক সময়ে ঠিকমতো শিপমেন্ট না করতে পারি তাহলে কোনোভাবেই এই শিল্পকে রক্ষা করা সম্ভব না। গার্মেন্ট শ্রমিকদের রাস্তা অবরোধ, ভাঙচুর ও অস্থিতিশীল পরিস্থিতির পিছনে একটি চক্রের ইন্ধন রয়েছে উল্লেখ করে বহিরাগতদের উস্কানিতে এমন পরিস্থিতি হচ্ছে বলে জানান শ্রমিক নেতা। এটা আসলে শ্রমিকদের কোনো আন্দোলন না, এখানে আওয়ামী লীগ এবং বিভিন্ন বহিরাগত এবং জুট ব্যবসায়ীদের ভাড়া করা লোকজন দিয়ে এখানে আন্দোলন চালু করেছে। শিল্পাঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বোচ্চ চেষ্টা করছে পুলিশ। ওনাদের ইন্টারনাল প্রবলেমগুলোকে সলভ করে যত দ্রুত সলভ করতে পারবে আমরা কিন্তু তত দ্রুত আবার পুরো সম্পূর্ণ শান্তিপূর্ণ অবস্থায় চলে যেতে হবে। জুবাইর রহমান, মাইটিভি নিউজ। দর্শক, এ ছিল মাইটিভি সংবাদ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাইটিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvbd নিউজ এবং আমাদের অন্যান্য অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytv বাংলা, facebook/mytv বাংলা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি মারজানা শক্তি। আল্লাহ হাফেজ।